অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। আমার সম্মান আমার ভালোবাসার চেয়ে বড়। ঘৃণা করা, তর্কে জেতা, প্রতিশোধ নেওয়া এগুলোর চেয়ে আমার কাছে নীরবতাটাই শ্রেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি। লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় বেশ ভালোই আছি। ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। এখন যেহেতু রমজান মাস, তাই আমি আর আপনাদের সাথে সারাদিনের কাজকর্ম কিছু শেয়ার করি না, চেষ্টা করি সিম্পলের মধ্যে ভিডিওটা তৈরি করার জন্য। তো আজকেও আপনাদের জন্য রমজান স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা আপনারা যারা যারা এখন অন করেছেন তারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর ভিডিওটি দেখাকালীন অবস্থায় একটি লাইক দিতে কিন্তু ভুল করবেন না। আমার ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো একটি অংশ বা কোনো একটি সিনও আপনাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুল করবেন না। আপনি যদি আজই প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। তো সকালবেলা এই যে ছাদ বাগানে এসে কিছু সময় হাঁটাহাঁটি করে গেলাম। যেহেতু এখন রমজান মাস, তাই সকালবেলা বাসা টুকিটাকি অনেক কাজই কিন্তু করেছি। আর যেহেতু এখন প্রায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে আমার কিন্তু খুব বেশি একটা এখন আর বিকেলে ছাদে আসা হয় না। এখন ছাদে সকালবেলায় আসা হয়। আর গাছে যেহেতু বৃষ্টির কারণে পানি রয়েছে, তো পানিটাও দিতে হচ্ছে না। ভাবলাম যে কোনো গাছের গোড়ায় পানি জমে গেছে কিনা সেটাই আসলে চেক করতে ছাদে আসা। অনেক গাছে পানি জমে আছে, আবার অনেক গাছে ঠিকঠাকই আছে। তো যেসব গাছে পানি জমে গেছে সেসব গাছে পানিগুলো পরিষ্কার করে দিয়েছি। এটা হচ্ছে আমার স্ট্রবেরি পেয়ারা গাছ। তো এই গাছটা প্রচুর পরিমাণে ফুল এসেছিল, কিন্তু একটা ফলও টিকেনি। দেখলাম ফলগুলো সব ঝরে গিয়ে আবার নতুন করে পাতা ছেড়েছে। তো জামরুল গাছে তো ফুল ফুটেছে, মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগছে, ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো লাগছে। পেয়ারাগুলো আকারে আগের থেকে বেশ ভালোই হয়েছে। রয়্যালগুলো দেখলাম বড় হয়ে গেছে। অনেকদিন পর্যন্ত আসলে ছাদ বাগানে এসে গাছের তেমন একটা পরিচর্যা করা হয় না, বলতে পারেন আসাই হয় না। যতটুকু আসি শুধুমাত্র পানি দেওয়ার জন্য, যেন গাছগুলো বেঁচে থাকে, এই পর্যন্তই। তেমন একটা খুব যত্ন নেওয়া হচ্ছে না। গাছগুলো এখন বৃষ্টির পানিতে অনেকটাই সতেজ হয়ে আছে, তাই আসলে তেমন একটা পানি দিতেও হচ্ছে না। তো ছাদ বাগানে বেশ কিছু সময় কাটানোর পরে এরপর চলে আসলাম বাসায়। তো আজকে আর আপনাদের সাথে ইফতার আইটেম তেমন কিছু শেয়ার করব না, বাসায় টুকিটাকি যেটা রান্না করছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আজকে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, বেগুন ভাজি করব, সেই সাথে আরো কিছু রান্না করব, একটা ভর্তা আইটেমও করে নিব। তো সেগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আর এখন যেহেতু রমজান মাস, তাই রান্নাগুলো একটু অল্প অল্প করেই করছি। যেহেতু ইফতারটা করার পরে আমাদের কিন্তু এমনিতেই দেখবেন খাওয়ার রুচিটা অনেকটাই কমে যায়, তো সাথে সাথে ভাত খাওয়াটা হয় না বললেই চলে। আমরা কখনোই সন্ধ্যা রাতে ভাত খাই না, বা ভারী কিছু তেমন একটা খাওয়াই হয় না। তো যতটুকু খাওয়া হয় সেটা সেহরিতে। তো ম্যাক্সিমাম সময় যখন বেশি বেশি রান্না করি, তখন কিন্তু একদিনের খাবার আরেকদিন পর্যন্ত থেকে যায়। শুধু আরেকদিন না, 2 দিন পর্যন্ত থেকে যায়, ফেলে দিতেও খারাপ লাগে। তো যে কারণে ভাবছি এখন থেকে একটু অল্প অল্প করে এবং কমিয়ে রান্না করার চেষ্টা করব, যেন খুব বেশি একটা খাবার বেঁচে না যায়। আর রমজান মাসে তো এমনিতেও খাবার নষ্ট করাও ঠিক না। রমজান মাস শুধু নয়, যে কোনো সময়ে আমাদের খাবারগুলো আসলে নষ্ট করা উচিত নয়। তারপরও দেখবেন অনিচ্ছাকৃতভাবে আমাদের অনেক খাবারই কিন্তু মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর সেই ফাঁকে বেগুন কেটে নিচ্ছি। এই বেগুনগুলো কাটার সময় এভাবে যদি ছুরি দিয়ে একটু চিড়ে নেন, তাহলে কিন্তু আর আলাদা করে বেগুনগুলো কেচে নেওয়ার প্রয়োজন হয় না। আর বেগুনগুলো সাইড দিয়ে একটু কেচে নিলে কিন্তু তেল মশলাটা ঢুকে যায়। তো বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি, সবগুলো বেগুন একইভাবে আমি কেটে নিব। আর এই বেগুনগুলো কেটে তারপরে চেষ্টা করবেন
প্রায় 20 থেকে 15 মিনিটের মতো লবণ মাখিয়ে রাখার জন্য। আর লবণ মাখিয়ে রাখলে বেগুন থেকে কিন্তু আলাদা পানিটা, বেগুনের মধ্যে যে পানিটা থাকে সেটা বেরিয়ে আসবে। আর এর ফলে হবে কি, আপনার বেগুন যখন ভাজি করবেন তখন কিন্তু যে অত্যাধিক তেলটা টেনে নেয়, আমরা সবাই জানি বেগুন ভাজি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে, তো সেই তেলটা কিন্তু আর টেনে নেবে না। আমি বেগুনগুলো কিন্তু লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এরপর 15 মিনিটের মতো ওভাবেই রেখে দিব। তো এরই মধ্যে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি একটা কড়া করেও ভাজিনি, আবার একদম হালকাও না। তো আমি যে প্যানের মধ্যে মাছটা ভাজি করেছি সেই একই প্যানে একই তেলের মধ্যে কিন্তু মাছটা রান্না করে নেব। এতে করে কি হবে, তেলটাও নষ্ট হবে না, আর এক খাবারের গন্ধ কিন্তু অন্য খাবারে যাবে না। আপনি সবসময় চেষ্টা করবেন যখন যে মাছটা ভাজি করবেন তার যে তেলটা বেঁচে যায় সেই তেলটা সেই তরকারির মধ্যেই দিয়ে দেওয়ার জন্য। তাহলে কিন্তু তেলটা নষ্ট হচ্ছে না, বা ওই তেলের মধ্যে আপনি যখন অন্য কিছু রান্না করবেন বা ভাজি করবেন তখন কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই তেলটা কখনোই আলাদা করে রাখবেন না, সাথে সাথে একই তেলে তরকারিটা রান্না করে নেবেন। কলাগুলো আগে থেকে সেদ্ধ করা, যে কারণে এটা কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, মাছটাও তো ভাজি করা রয়েছে। তো আমি ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি, এরপর হালকা একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। তো আমি কিন্তু আপনাদের সাথে এটা রেসিপি আকারে শেয়ার করছি না, জাস্ট ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন ধরনের রান্নার রেসিপি তো আমার চ্যানেলে কিন্তু রয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি আজকে অন্য একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, ইফতার আইটেমগুলো কিন্তু আজকে আর শেয়ার করছি না, প্রথমেই বলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুনটার ভিতর থেকে কিন্তু সমস্ত পানিগুলো কিন্তু বেরিয়ে গেছে, আর বেগুনগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ, হলুদ আর হালকা মরিচের গুঁড়ো মাখিয়ে তারপর বেগুনটাকে ভাজি করে নেবেন। তো আমি কিন্তু এইভাবেই সবসময় বেগুন ভাজি করি, আর যে কারণে কিন্তু আমার বেগুন ভাজি করার সময় খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। তো অনেকেই আছেন যারা বেগুনের এই চাক ভাজিটা খেতে খুব পছন্দ করেন, কিন্তু অতিরিক্ত তেল টানে, যে কারণে এটা ভয়ও কেউ খেতে চান না। আর আমি যেভাবে বলেছি আপনারা যদি সেটা লক্ষ্য করেন যে বেগুনটার গায়ে যদি আগে থেকে লবণ মাখিয়ে রাখেন, এরপর ভালো করে ধুয়ে নেন, তাহলে কিন্তু তেলটা আগের মতো টানার কোনো ভয় থাকবে না, আপনি একই তেলে কিন্তু অনেক বেগুন ভেজে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি যতটুকু তেল ব্যবহার করেছিলাম সেটা কিন্তু রয়ে গেছে, সামান্য একটু তেল মাত্র টেনেছে। আবার একই তেলে আমি বাকি যে বেগুনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি আর অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তরমুজের লাচ্ছি। এটা খেতে কতটা মজার সেটা আসলে বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর এখন কিন্তু এই রমজান মাসে প্রচুর পরিমাণে বাজারে তরমুজ পাওয়া যায়, আর শুধু রমজান মাসেই নয়, আমরা কিন্তু সব সময় লাচ্ছি খেতে ভীষণ পছন্দ করি, আর সেটা যদি হয় তরমুজের, আমাদের পছন্দের ফল, তাহলে তো কথাই নেই। তো আমি লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি তরমুজ নিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী তরমুজ নিয়ে নেবেন। তো আমি প্রায় 1.5 কাপ পরিমাণ তরমুজ নিয়ে নিব, মানে কাটার পরে 1.5 কাপ পরিমাণ হবে এরকম। তো তরমুজগুলোকে আমি দেখতেই পাচ্ছেন কিউব করে মাঝখান দিয়ে কেটে আগে উঠিয়ে নিচ্ছি, এরপর তরমুজের বিচিগুলোকে ছাড়িয়ে নেব। একইভাবে সমস্ত তরমুজটা বের করে নিচ্ছি। এরপর তরমুজের বিচিগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে বের করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে তরমুজের বিচিগুলো বের করতে কিন্তু অনেক সুবিধে, তো আপনারা চাইলে এভাবেই বের করতে পারেন। খুব ইজিলি কিন্তু কাঁটা চামচ দিয়ে বিচিগুলো বের করা যায়। একইভাবে আমি সমস্ত তরমুজের বিচি কিন্তু বের করে নিব। অনেক সময় হয় না যে আমাদের বাসায় দেখবেন তরমুজ নিয়ে আসার পরে কিন্তু তরমুজের ভিতরে মিষ্টি হয় না, তখন ভাবি তরমুজটা কিন্তু আমরা ফেলে দেব। তো আপনারা চাইলে এভাবে লাচ্ছি তৈরি করেও খেতে পারেন, আবার চাইলে তরমুজের জুস তৈরি করেও খেতে পারেন। তবে আজকে আমি জুস তৈরি করছি না, আমি লাচ্ছি তৈরি করছি। তরমুজ দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি নিজে তৈরি করেছি সে কারণে বলছি না, আসলে আপনারা তৈরি করে তারপর খেয়ে আমাকে বলবেন।
তরমুজগুলো আমার বিচি ছাড়ানো হয়ে গেছে। এরপর এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, যেটা আমাদের সাধারণত আমরা জুস তৈরি করে থাকি। এরকম একটি বড় সাইজের জার নিয়েছি। লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ তরমুজের কিউব নিয়েছি, বিচি ছাড়ানো। এরপর নিচ্ছি ভেজানো চিড়া। এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ভেজানো চিড়া রয়েছে, আর চিড়াগুলো কিন্তু একদম ফুলে নরম হয়ে গেছে। আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এখানে 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা মিষ্টি খেতে চান। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিব আইসক্রিম 3 টেবিল চামচ পরিমাণ আইসক্রিম ব্যবহার করছি। এখানে পরিমাপগুলো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি। তবে আপনারা চাইলে এখানে নর্মাল পানিটা ব্যবহার করতে পারেন, সাথে আইস কিউব ব্যবহার করতে পারেন। তবে আমি পানিটা ঠান্ডা নিয়েছি, আর যেহেতু ফ্রিজে বেশ কিছু সময় রেখে দেবো, তাই আর এক্সট্রা করে আইস কিউব ব্যবহার করিনি। আর এরপর দিয়ে দিচ্ছি সাথে কলার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো কলা ব্যবহার করছি। আপনারা চাইলে কলার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এর মধ্য থেকে যদি কোনো উপকরণ আপনার হাতের কাছে না থাকে, তাহলে সেটা আপনি অবশ্যই স্কিপ করতে পারেন। আমার কলাগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি জারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, তাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ঠিক যত সময় পর্যন্ত সম্পূর্ণরূপে চিড়াটা গলে না যাচ্ছে, ঠিক তত সময় আমরা এখানে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তবে খুব বেশি সময় কিন্তু লাগে না, জাস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু লাচ্ছিটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী লাচ্ছিটা তৈরি করে নেবেন। লাচ্ছিটা তৈরি করার সঙ্গে সঙ্গে আপনি যদি খেতে না চান, তাহলে অবশ্যই লাচ্ছিটাকে একটু ফ্রিজে রেখে আরো ঠান্ডা করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। লাচ্ছিটা কিন্তু মোটামুটি অনেকটাই ঘন হয়েছে, আর আমার কাছে লাচ্ছি কিন্তু একদম লিকুইড ভালো লাগে না, যে কারণে আমি চেষ্টা করি সবসময় একটু ঘন টাইপের লাচ্ছিটা তৈরি করার জন্য। আর লাচ্ছিটার কত সুন্দর একটা কালার এসেছে সেটা তো বুঝতেই পারছেন তরমুজের কারণে, যেহেতু তরমুজটা লাল ছিল আর সমস্ত কিছু উপকরণে কিন্তু হোয়াইট ছিল, যে কারণে একটু হোয়াইটের মধ্যে লাল হয়ে গেছে। দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছে। এক কথায় অসাধারণ, দেখতেও যেমন খেতেও তেমন মজার। তো আপনারা চাইলে এটা আরো সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমার যেহেতু এখন সময় খুব কম, তাই আমি আর ডেকোরেশন করছি না, জাস্ট একটু সাজিয়ে নিলাম সামান্যভাবেই। তো এর উপর দিয়ে আপনারা চাইলে চেরি অথবা কিছু কাঠবাদামের কুচি বা কাজু বাদামের কুচি এখান দিয়ে গ্রেট করে দিয়ে দিতে পারেন। আমি আর সেগুলো করছি না, যেহেতু হাতের সময় খুব কম। আমি শুধুমাত্র তরমুজে একটু স্লাইস দিয়ে উপর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে, যেহেতু তরমুজের কালারটাও লাল। আর লাচ্ছির কালারটা তো বুঝতেই পারছেন কতটা সুন্দর, আর খেতে কতটা ইয়ামি সেটা আমি বলবো। বাসায় তৈরি করুন, আর লাচ্ছি তৈরি করা কিন্তু একদম সহজ। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের তরমুজের লাচ্ছি রেসিপি। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।